নমস্কার বন্ধুরা, দি এডুকেটাম সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, বিজ্ঞানের টার্গেট 500 নামের যে সিরিজটি আমরা চালু করেছি, আজ তার ষষ্ঠ পর্ব। এর আগের পর্বগুলিতে আমরা প্রতিদিন বিজ্ঞানের 30টি করে প্রশ্নের একটি করে সেট নিয়ে আলোচনা করেছি। যদি আপনি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তাড়াতাড়ি সেই ভিডিওগুলি দেখে নিন। আজও আমরা রসায়নবিদ্যার উপর 30টি প্রশ্নের আরও একটি সেট নিয়ে আলোচনা করতে চলেছি। সেটটির প্রতিটি প্রশ্নই আসন্ন সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনের ওপরে। প্রশ্ন সংখ্যা 1, কার্বলিক অ্যাসিড অপর কী নামে পরিচিত? অপশান এ ফেনল, অপশান বি বেনজিন, অপশান সি জাইলিন আর অপশান ডি রেসারসিনল। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? কার্বলিক অ্যাসিড অপর কী নামে পরিচিত? প্রায় সকলের এই প্রশ্নের উত্তর জানা রয়েছে, অপশান এ ফেনল। আজকের দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন সংখ্যা 2, উড স্পিরিট নামে নিচের কোন যৌগটি পরিচিত? উড স্পিরিট নামে নিচের কোন যৌগটি পরিচিত? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে মিথাইল অ্যালকোহল, অপশান নাম্বার বিতে রয়েছে ইথাইল অ্যালকোহল, অপশান নাম্বার সিতে রয়েছে ডাই মিথাইল ইথার আর অপশান নাম্বার ডিতে রয়েছে ডাই ইথাইল ইথার। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ মিথাইল অ্যালকোহল। উড স্পিরিটের নাম, উড স্পিরিটের আরেকটি নাম মিথাইল অ্যালকোহল। প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 3, সোডিয়াম হেক্সা মেটাফসফেটের বাণিজ্যিক নাম কি? সোডিয়াম হেক্সা মেটাফসফেটের বাণিজ্যিক নাম কি? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে পারমুটিট, অপশান নাম্বার বিতে রয়েছে জিওলাইট, অপশান নাম্বার সিতে রয়েছে ক্যালগন আর অপশান নাম্বার ডিতে রয়েছে ট্রিগমা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? সোডিয়াম হেক্সা মেটাফসফেটের বাণিজ্যিক নাম কি? অপশান নাম্বার সি ক্যালগন। পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 4, মেলাসাইট কার আকরিক? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে সীসা, অপশান নাম্বার বিতে রয়েছে ম্যাঙ্গানিজ, অপশান নাম্বার সিতে রয়েছে মার্কারি অর্থাৎ পারদ আর অপশান নাম্বার ডিতে রয়েছে কপার অর্থাৎ তামা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? মেলাসাইট কার আকরিক? 4টি অপশানের মধ্যে মেলাসাইট হলো অপশান নাম্বার ডি কপার অর্থাৎ তামার আকরিক। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 5, মহাকাশে জ্বালানি যাতে জমে না যায় তার জন্য জ্বালানির সাথে কি মেশানো হয়? মহাকাশে জ্বালানি যাতে জমে না যায় তার জন্য মহাকাশ জানে যে জ্বালানি থাকে সেই জ্বালানির সঙ্গে কী মেশানো হয়? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে বেনজিন, অপশান নাম্বার বিতে রয়েছে গ্লাইকোল, অপশান নাম্বার সিতে রয়েছে অ্যাসিটিলিন আর অপশান নাম্বার ডিতে রয়েছে এস্টার। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? কী মেশানো হয় জ্বালানির সঙ্গে? অপশান নাম্বার বি গ্লাইকোল। গ্লাইকোল মেশানো হয় যাতে জ্বালানি জমাট না বেঁধে যায়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 6, অ্যাসিড সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? বলতে হবে অ্যাসিড সম্পর্কে এই 4টি তথ্যের মধ্যে কোনটি সঠিক নয়। অপশান নাম্বার এতে রয়েছে জলীয় দ্রবণে অ্যাসিড H+ আয়ন উৎপন্ন করে, অপশান নাম্বার বিতে রয়েছে বেশিরভাগ অ্যাসিডে হাইড্রোজেন থাকে, অপশান নাম্বার সিতে রয়েছে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর অপশান নাম্বার ডিতে রয়েছে জলীয় দ্রবণে অ্যাসিড তড়িৎ কুপরিবাহী। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এর মধ্যে কোনটি সঠিক নয়? আমরা সবাই জানি অ্যাসিড H+ আয়ন উৎপন্ন করবে আর অ্যাসিডের হাইড্রোজেন তো বেশিরভাগ অ্যাসিডে মাস্ট আর অ্যাসিড নীল লিটমাসকে লালও করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জলীয় দ্রবণে অ্যাসিড তড়িৎ কুপরিবাহী। এই কথাটা মিথ্যা, অ্যাসিড সম্পর্কে এই কথাটি হলো মিথ্যা। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 7, বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা কত? অর্থাৎ বিশুদ্ধ যে জল, খাবার যোগ্য যে জল, সেই জলের পিএইচ মাত্রা কত? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে 0, অপশান নাম্বার বিতে রয়েছে 1, অপশান নাম্বার সিতে রয়েছে 7 আর অপশান নাম্বার ডিতে রয়েছে 5। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বিশুদ্ধ জলের পিএইচ মান সর্বদা 7, কারণ 7 এমন একটা মান যার জন্য জল না ক্ষারীয় না আম্লিক। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 8, অ্যাসিটিক অ্যাসিড কোন নামে বেশি পরিচিত? অ্যাসিটিক অ্যাসিড কোন নামে বেশি পরিচিত? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে কস্টিক সোডা, অপশান নাম্বার বিতে রয়েছে স্পিরিট, অপশান নাম্বার সিতে রয়েছে বেকিং সোডা আর অপশান নাম্বার ডিতে রয়েছে ভিনিগার। তো অ্যাসিটিক অ্যাসিড
মোটামুটি অনেকেই জানে প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ ভিনিগার। যে ভিনিগার আমরা খাই সেই ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড থাকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 9, ডিনেচার্ড স্পিরিট প্রধানত কী হিসাবে ব্যবহৃত হয়? 4টে অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে জ্বালানি রূপে, অপশন নাম্বার বিতে রয়েছে ঔষধ রূপে, অপশন নাম্বার সিতে রয়েছে পানীয় প্রস্তুতিতে, আর অপশন নাম্বার ডিতে রয়েছে বার্নিশ প্রস্তুতিতে দ্রাবক রূপে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? ডিনেচার্ড স্পিরিট বার্নিশ প্রস্তুতিতে দ্রাবক রূপে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ অপশন নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 10, প্লাস্টার অফ প্যারিস আসলে কি? 4টে অপশন রয়েছে। ক্যালসিয়াম সালফেট অপশন নাম্বার এ, অপশন নাম্বার বিতে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, অপশন নাম্বার সিতে রয়েছে ক্যালসিয়াম অক্সাইড, আর অপশন নাম্বার ডিতে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট। তো প্লাস্টার অফ প্যারিস আসলে হলো অপশন নাম্বার এ ক্যালসিয়াম সালফেট, বা বলা চলে প্লাস্টার অফ প্যারিসের অপর নাম ক্যালসিয়াম সালফেট। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 11, ব্রোঞ্জ, তামা এবং ড্যাশ এর সংকর ধাতু। তাহলে ব্রোঞ্জ, তামা এবং ড্যাশের সংকর ধাতু 4টে অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে টিন, অপশন নাম্বার বিতে রয়েছে জিঙ্ক, অপশন নাম্বার সিতে রয়েছে রূপা, আর অপশন নাম্বার ডিতে রয়েছে নিকেল। তো ব্রোঞ্জ, তামা এবং কার, অপশন নাম্বার এ তামা ও টিনের মিশ্র ধাতু বা সংকর ধাতু। ব্রোঞ্জ, তামা এবং টিন দিয়ে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 12, নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটিতে সবথেকে বেশি পরিমাণে তামা রয়েছে? 4টি অপশন রয়েছে, সেই 4টি অপশনের মধ্যে বলতে হবে কোনটিতে সবথেকে বেশি পরিমাণে তামা রয়েছে। 4টি জিনিসই হচ্ছে, 4টি ধাতুই হচ্ছে অ্যাকচুয়ালি সংকর ধাতু। তো অপশন 4টি হলো অপশন নাম্বার এ পিতল, অপশন নাম্বার বি কাঁসা, অপশন নাম্বার সি জার্মান সিলভার, আর অপশন নাম্বার ডি ডেল্টা ধাতু। তো বলতে হবে এর মধ্যে কোন সংকর ধাতুতে সবথেকে বেশি পরিমাণে তামা রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই 4টি অপশনের মধ্যে কাঁসাতে সবথেকে বেশি পরিমাণে তামা রয়েছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 13, কোনটি সহজে জলে দ্রবীভূত হয়, অর্থাৎ কোনটি সহজে জলে গুলে যায়? 4টে অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে কার্বন, অপশন নাম্বার বি নাইট্রোজেন, অপশন নাম্বার সি অ্যামোনিয়া, আর অপশন নাম্বার ডি আয়োডিন। তো বলতে হবে এর মধ্যে কোনটি জলে খুব সহজেই দ্রবীভূত হয়ে যায় বা গুলে যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার সি অ্যামোনিয়া। অ্যামোনিয়া খুব সহজেই জলে দ্রবীভূত হয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 14, লাল ফসফরাস হলো, বলতে হবে লাল ফসফরাসের চিহ্ন কি? P1 অপশন নাম্বার এ, অপশন নাম্বার বিতে রয়েছে P6, অপশন নাম্বার সিতে রয়েছে P4, আর অপশন নাম্বার ডিতে রয়েছে P5। তো লাল ফসফরাস বা রেড ফসফরাস এর মধ্যে কোনটি? অপশন নাম্বার সি অর্থাৎ P4 হয়ে যাবে রেড ফসফরাস সেট চিহ্ন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 15, সবুজ কাঁচ তৈরিতে কাঁচের সাথে কি মেশানো হয়? সবুজ কাঁচ তৈরিতে কাঁচের সাথে কি মেশানো হয়? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে ক্যালসিয়াম অক্সাইড, অপশন নাম্বার বিতে রয়েছে আয়রন অক্সাইড, অপশন নাম্বার সিতে রয়েছে ক্রোমিয়াম অক্সাইড, আর অপশন নাম্বার ডিতে রয়েছে ম্যাঙ্গানিজ অক্সাইড। তো সবুজ কাঁচ তৈরিতে কাঁচের সঙ্গে কি মেশানো হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ক্রোমিয়াম অক্সাইড। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 16, কাগজ তৈরির রাসায়নিক যৌগ গঠনে কোন মৌলটি আবশ্যক? কাগজ তৈরির রাসায়নিক যৌগ গঠনে কোন মৌলটি আবশ্যক? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে নাইট্রোজেন, অপশন নাম্বার বিতে রয়েছে সালফার, অপশন নাম্বার সিতে রয়েছে ফসফরাস, আর অপশন নাম্বার ডিতে রয়েছে কার্বন। তো কাগজ তৈরির রাসায়নিক যৌগ হিসেবে যৌগ গঠনে কোন মৌলটি খুব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়? এই 4টি অপশনের মধ্যে অপশন নাম্বার সি অর্থাৎ ফসফরাস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 17, কোনটি জটিল অণু? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে কয়লা, অপশন নাম্বার বিতে রয়েছে প্রাকৃতিক গ্যাস, অপশন নাম্বার সিতে রয়েছে প্রোটিন, আর অপশন নাম্বার ডিতে রয়েছে কেরোসিন। তো এর মধ্যে জটিল অণু কোনটি? এর মধ্যে জটিল অণু হবে অপশন নাম্বার সি প্রোটিন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 18, নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষতিকর? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে CO,
অর্থাৎ কার্বন মনোক্সাইড। অপশন নাম্বার বিতে রয়েছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। অপশন নাম্বার সিতে রয়েছে O2 অর্থাৎ অক্সিজেন। আর অপশন নাম্বার ডিতে রয়েছে NH, এটা 3 হবে, এটা NH3 হওয়ার কথা, এটা NH3 হবে অর্থাৎ অ্যামোনিয়া, এটা 2 হবে না। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? সবচেয়ে বেশি ক্ষতিকর কোনটি? এই চারটির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে CO অর্থাৎ কার্বন মনোঅক্সাইড। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 19, শিল্প কারখানায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় নিচের কোনটি? শিল্প কারখানায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় নিচের কোনটি? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে প্লাস্টিক, অপশন নাম্বার বিতে রয়েছে অক্সিজেন, অপশন নাম্বার সিতে রয়েছে মরিচা, আর অপশন নাম্বার ডিতে রয়েছে আকরিক। তো এর মধ্যে শিল্প কারখানায় তৈরি করা হয় কোনটি? এর মধ্যে শিল্প কারখানায় রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে তৈরি করা হয় অপশন নাম্বার এ প্লাস্টিক। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 20, কোনটি রাসায়নিক পরিবর্তন? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে জল বাষ্পে পরিণত হওয়া, অপশন নাম্বার বিতে রয়েছে কাচের গ্লাস ভেঙে টুকরো হওয়া, অপশন নাম্বার সিতে রয়েছে লোহায় মরিচা পড়া, আর অপশন নাম্বার ডিতে রয়েছে চিনির দানাকে গুঁড়ো করা। তো চিনির দানাকে গুঁড়ো করা এটা কোনো পরিবর্তনই নয়, এটা কোনো রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ছে না। আচ্ছা, জল বাষ্পে পরিণত হওয়া, জল বাষ্পে পরিণত হলেও সেই বাষ্পটাকে ধরলে পুনরায় আবার জলে পরিণত হয়, সুতরাং এটাও কোনো রাসায়নিক বিক্রিয়া না। রাসায়নিক বিক্রিয়া হলো সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় এক পদার্থ থেকে আরেক পদার্থে রূপান্তরিত হয়ে যায় পদার্থ, আর পুনরায় প্রথম অবস্থায় আর সেই পদার্থটি ফিরে আসতে পারে না, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এর মধ্যে চারটি অপশনের মধ্যে লোহায় মরিচা পড়া হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন, যেটা অনেকেরই প্রায় জানা রয়েছে। অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 21, লেবুতে কোন অ্যাসিড থাকে? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে নাইট্রিক অ্যাসিড, অপশন নাম্বার বিতে রয়েছে ফর্মিক অ্যাসিড, অপশন নাম্বার সিতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, অপশন নাম্বার ডিতে রয়েছে কার্বনিক অ্যাসিড। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর সকলেরই জানা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লেবুতে থাকে অপশন নাম্বার সি সাইট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 22, ঘরের দরজা জানালা বন্ধ করে কেরোসিন বাতি জ্বালানো উচিত নয় কেন? ঘরের দরজা জানালা বন্ধ করে কেরোসিন বাতি জ্বালানো উচিত নয় কেন? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় বলে, অপশন নাম্বার বিতে রয়েছে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে, অপশন নাম্বার সিতে রয়েছে বাতি নিভে যায় বলে, আর অপশন নাম্বার ডিতে রয়েছে বাতির সলতে পুড়ে যায় বলে। তো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? ঘর বন্ধ থাকলে ঘরের মধ্যে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হতে থাকে, সেই জন্য ঘরের দরজা জানালা বন্ধ করে তার মধ্যে কেরোসিন বাতি জ্বালানো উচিত নয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 23, অ্যান্টিমনির চিহ্ন কী? অ্যান্টিমনির চিহ্ন কী? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে SB, অপশন নাম্বার বিতে রয়েছে SS, অপশন নাম্বার সিতে রয়েছে AS, আর অপশন নাম্বার ডিতে রয়েছে QW। তো অ্যান্টিমনির চিহ্ন কি? অ্যান্টিমনির চিহ্ন হয়ে যাবে অপশন নাম্বার A অর্থাৎ SB। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 24, টাংস্টেন ধাতুর সংকেত কী? টাংস্টেন ধাতুর সংকেত কী? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার AW, অপশন নাম্বার বিতে রয়েছে WQ, অপশন নাম্বার সিতে রয়েছে TN, আর অপশন নাম্বার ডিতে রয়েছে TW। তো টাংস্টেন ধাতুর সংকেত কী? এটা অনেকবার পরীক্ষায় এসছে বিগত বছরগুলিতে। টাংস্টেন ধাতুর চিহ্ন হচ্ছে অপশন নাম্বার AW, একটু ব্যতিক্রমী চিহ্ন, যার জন্য পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 25, অধিকাংশ মৌলের চিহ্ন গঠিত হয়েছে পদার্থের কোন দুই ভাষার নাম থেকে? অর্থাৎ বেশিরভাগ মৌলেরই যে চিহ্ন গঠিত হয়েছে, সেই বেশিরভাগ মৌলের চিহ্ন গঠিত হয়েছে কোন দুই ভাষার নাম থেকে? গ্রিক আর ইউরোপ অপশন এতে রয়েছে, অপশন বিতে রয়েছে ল্যাটিন ও ইংরেজি, অপশন নাম্বার সিতে রয়েছে গ্রিক ও ইংরেজি, অপশন নাম্বার ডিতে রয়েছে ল্যাটিন ও ফরাসি। তো বেশিরভাগ মৌলের চিহ্নই গঠিত হয়েছে তাদের ল্যাটিন এবং ইংরেজি নাম অনুসারে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 26, নাইট্রোজেন ডাই অক্সাইডে নাইট্রোজেনের যোজ্যতা কত? নাইট্রোজেন ডাই অক্সাইডে নাইট্রোজেনের যোজ্যতা কত? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে 4, অপশন নাম্বার বিতে রয়েছে 5, অপশন নাম্বার সিতে রয়েছে 2, আর অপশন নাম্বার ডিতে রয়েছে 1। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? নাইট্রোজেন ডাই অক্সাইড এ নাইট্রোজেনের যোজ্যতা অপশন নাম্বার A 4। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা
27। পদার্থের চিহ্ন গঠনের আধুনিক পদ্ধতির জনককে? পদার্থের চিহ্ন গঠনের আধুনিক পদ্ধতির জনককে? 4টি অপশন রয়েছে। অপশন নম্বর এতে রয়েছে বার্জেলিয়াস, অপশন নম্বর বিতে রয়েছে ডাল্টন, অপশন নম্বর সিতে রয়েছে নিউটন, আর অপশন নম্বর ডিতে রয়েছে হার্ভে। তো পদার্থের আধুনিক যে চিহ্ন, সেই চিহ্ন গঠনের যে পদ্ধতি, সেই পদ্ধতির জনক কাকে বলা হয়? অপশন নম্বর এ বার্জেলিয়াসকে বলা হয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 28। 5 ধরনের যোজ্যতাই আছে এমন একটি মৌলের নাম কি? 4টি অপশন রয়েছে। অপশন নম্বর এতে রয়েছে ফসফরাস, অপশন নম্বর বিতে রয়েছে নাইট্রোজেন, অপশন নম্বর সিতে রয়েছে অক্সিজেন, আর অপশন নম্বর ডিতে রয়েছে ক্লোরিন। তো 5 ধরনের যোজ্যতাই দেখা যায়, এর মধ্যে কোন মৌলটির? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 29। জলের তড়িৎ বিশ্লেষণ করলে উৎপন্ন অক্সিজেন হাইড্রোজেনের থেকে কম হয় কেন? তা জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা জানি অক্সিজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, তো সেই অক্সিজেন হাইড্রোজেনের থেকে কম উৎপন্ন হয়, এর কারণটা কি? 4টি অপশন রয়েছে। অপশন নম্বর এতে রয়েছে অক্সিজেনের আয়তন কম, অপশন নম্বর বিতে রয়েছে অক্সিজেন জলে কিছু পরিমাণ দ্রবীভূত হয়ে যায় অর্থাৎ গুলে যায়, অপশন নম্বর সিতে রয়েছে হাইড্রোজেনের আয়তন বেশি, আর অপশন নম্বর ডিতে রয়েছে উপযুক্ত কোনোটি উপযুক্ত কারণ নয়। তো বলতে হবে জলের তড়িৎ বিশ্লেষণ করার ফলে অক্সিজেন এবং হাইড্রোজেন তো উৎপন্ন হয়, তো অক্সিজেনের পরিমাণ হাইড্রোজেনের থেকে কম কেন হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন জলে কিছু পরিমাণ দ্রবীভূত হয়ে যায় অর্থাৎ কিছু পরিমাণ অক্সিজেন জলে গুলে যায়, তার জন্য হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের পরিমাণ কম হয় জলের তড়িৎ বিশ্লেষণ করলে। আজকের শেষ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 30। টাইট্রেশন কি? টাইট্রেশন কি? 4টি অপশন রয়েছে। অপশন নম্বর এতে রয়েছে জারণ বিক্রিয়া, অপশন নম্বর বিতে রয়েছে অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়া, অপশন নাম্বার সিতে রয়েছে বিজারণ বিক্রিয়া, আর অপশন নম্বর ডিতে রয়েছে লবণ গঠনের বিক্রিয়া। তো টাইট্রেশন কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের সেটের 30টি প্রশ্ন। ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটিকে অনেকের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান বাটনটিকে অল করে রাখুন, যাতে পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।